ধূমপান, মদ্যপান ও মাদক সেবন শরীরের জন্য হানিকারক। শনিবারের রাত। আমাদের এই শনিবারের রাত গল্প পাঠের অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য নানান স্বাদের গল্প নিয়ে উপস্থিত হব। আজকের ভৌতিক গল্প শঙ্খদ্বীপের লেখা নির্জন রাতের রেল লাইন। গল্প পাঠ আমি শঙ্খদ্বীপ। শুরু হচ্ছে নির্জন রাতের রেল লাইন। বিমল আমার অফিসের সহকর্মী এবং খুব ভালো বন্ধুও বটে। ওর বাবা বিমলের সাথে কলকাতাতে ভাড়া বাড়িতে থেকে সরকারি চাকরি করতেন। ওদের এই বাড়িতে আমার মাঝে মধ্যেই যাতায়াত ছিল। বিমলের বাবা পরে অবসরপ্রাপ্ত হয়ে কাশপুরের বাড়িতেই থাকতেন। উনি আমাকে খুবই স্নেহও করতেন এবং ভালোবাসতেন। বছর 8 আগে বর্ষার সময়ে বিমলের বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। আমাকে খুবই দেখতে চাইছিলেন। বিমল ছুটি নিয়ে কাশপুরে চলে গেল। আমাদের অফিসে শনিবার হাফ ছুটি, তাই ঠিক করলাম কোনো এক শনিবার একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে দুপুরের ট্রেনে কাশপুরে গিয়ে রবিবারটা থেকে আবার সোমবার ভোরের ট্রেনে ফিরে এসে অফিসে জয়েন করব। সেই মতোই আমার অফিস বসের অনুমতি নিয়ে এক শনিবার কাজল মেঘে ঢাকা আকাশের দুপুরে নিম্নচাপের বৃষ্টির মধ্যেই ট্রেনে উঠলাম। সন্ধ্যের আগেই পৌঁছে যাবার কথা, কিন্তু মাঝপথে ট্রেন লাইনের ওপরে গাছ উপড়ে পড়ার দরুন প্রায় 3.5 ঘন্টারও বেশি দেরি হয়ে গেল। কাশপুর স্টেশনে যখন নামলাম তখন আমার হাত ঘড়িতে 9:40। অমাবস্যার রাত, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ট্রেন থেকে আমি একাই নামলাম। আমার বাঁ হাতে ধরা ছোট সুটকেসটাতে জামা কাপড় এবং প্রয়োজনীয় আরও কিছু আছে। এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। শুনশান নিস্তব্ধ প্ল্যাটফর্ম। একা আমি আর প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে ভিজতে থাকা উঁচু ঝাঁকড়া গাছগুলো। টিনের লম্বা শেডের নিচে আলোকিত, কিন্তু তার বাইরে ক্রমশ বেশিভাবে অন্ধকার দখল করে নিয়েছে। চারপাশে বৃষ্টি পড়ার আওয়াজ, তার সাথে ঝিঁঝিদের মিলিত সুর আর মাঝে মাঝে ব্যাঙের ডাক ভেসে আসছে। ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঝোড়ো হাওয়া এসে লাগছে শরীরে। এর 2 বছর আগে আর এক শনিবার বিমলদের বাড়িতে একবার এসে 2 দিন থেকে গেছি। সেবার অবশ্য ভোরের ট্রেন ধরে দুপুরবেলায় পৌঁছে গিয়েছিলাম। যাই হোক, এখন এই বৃষ্টি তো থামার কোনো লক্ষণ নেই। পকেট থেকে মোবাইলটা বের করে সুইবলকে ফোন করছি। কোনো শব্দ হচ্ছে না। আবার চেষ্টা করলাম, না, একদম চুপ মেরে রয়েছে, কোনো শব্দ আসছে না। একই ব্যাপার হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। বিমলও হয়তো আমাকে ফোনে পাচ্ছে না। আর সময় নষ্ট করে লাভ নেই, বাড়ি তো চিনি, মিনিট 15-20 তো লাগবে হেঁটে যেতে। হাঁটতে শুরু করে দিই বরং। ওদিক থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। হাঁটতে শুরু করলাম। ডান হাতে ছাতাটা খুলে প্ল্যাটফর্ম থেকে নেমে এগিয়ে এসে ডান দিকে পিচ রাস্তায় চলে এলাম। আকাশটা লাল হয়ে রয়েছে। কোত্থেকে একটা পেঁচা ডেকে উঠল। রেল লাইন আর পিচ রাস্তার মাঝে লোহার রেলিংয়ের এদিকের গা লাগোয়া
উঁচু গাছের সারি রেলিং বরাবর সামনে ও পিছনে এগিয়ে গেছে। রাস্তার ডান দিকে গা ঘেঁষা মেঠো জমি। রাস্তা ধরে সোজা হেঁটে এসে বাঁ দিকের লেভেল ক্রসিংটা ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে এসেছি। টিয়াডাঙ্গার টালির চালের ঘরগুলোর বসতির দিকে এগোচ্ছি। তার পিছনে খুব বড় একটা মাঠ, চারপাশে ঝোপঝাড় আর গাছপালায় ভরা। মাঠের পিছনে জঙ্গলের মতো, রাতে শিয়ালের ডাকও ভেসে আসে। বসতির ঠিক আগেই বাঁদিকে একটা বেশ বড় পুকুর। পুকুরের চারপাশেও গাছপালা আর ঝোপঝাড়ে ভরা। একে তো রেলিংয়ের ধারে রাস্তার আলোর রেশ ঝাঁকড়া গাছেদের জন্য পুরোপুরি আসতে বাধা পাচ্ছে, তার উপরে তিনটে আলো জ্বলছে না। আলো অন্ধকারের একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে আলো কম, অন্ধকার বেশি, প্রায় অন্ধকার রাস্তাই বলা যায়। বেশ কিছুটা এগিয়ে এসেছি। রাস্তার লাগোয়া ডান পাশের মেঠো জমির আরও ডান দিকে গজ 50 দূরে রেল কোয়ার্টারটা দেখা যাচ্ছে। যেন ঘুমিয়ে পড়েছে, সমস্ত আলো নেবানো। আগে আরও কিছুটা এগিয়ে গিয়ে পুকুরের কাছ থেকে ডান দিকে বাঁক নেব রেল কোয়ার্টারের পিছনের দিকে যাওয়ার জন্য। দূর থেকে শেয়ালের ঢাক ভেসে এলো। তাড়াতাড়ি হাঁটছি। রাস্তায় কোনো লোকজন নেই, আমি একদম একা। বৃষ্টির আওয়াজের সাথেই থেমে থেমে আরও একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। কেমন একটা ফটাস ফটাস শব্দ। যত এগোচ্ছি শব্দটা যেন ততই কাছে মনে হচ্ছে। টিয়াডাঙ্গা বা রেল কোয়ার্টার থেকে হবে না, এখানেই কাছেই কোথাও থেকে আসছে। কান দুটোকে সজাগ করে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছি কিসের শব্দ হতে পারে এটা, কোত্থেকে আসছে। এই সময়ে এই পরিবেশে না, একটা রহস্যময় কিছু মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেটাও বুঝতে পারছি না। বাঁদিকে এবার পুকুরটা দেখা যাচ্ছে। সামনে আরো একটু এগোলে টালির চালের বসতি। আমি ডান দিকে বাঁক নেব এবার। আমার দৃষ্টিটা পুকুরের সান বাঁধানো ঘাটের একদম ওপরে সিঁড়িতে আটকে গেছে। দাঁড়িয়ে গেছি আমি। পুকুরের আর নিচের সিঁড়িগুলোতে আলো এসে পড়েছে, কিন্তু ওপরের সিঁড়ি আর চাতালটায় আলো আসেনি। অস্পষ্টভাবে মনে হচ্ছে সম্ভবত সাদা কিছু একটা রয়েছে। এই শব্দটা যেন ওখান থেকেই আসছে। কি ওটা? কৌতূহল হচ্ছে বেশ। কিসের শব্দ ওটা? আর সাদা বস্তুটাই বা কি? একটু এগিয়ে গিয়ে দেখব, কিন্তু সেটা কি ঠিক হবে? আমি এখানে একদম একা। আমাকে সাহায্য করার মতো কেউ নেই এখানে। যদি কোনো বিপদ হয়। কেমন যেন থেকে থেকে হাততালি দেওয়ার শব্দ। কেউ কি বসে আছে ওখানে? সেটা কি করে হবে? এই সময় এই বৃষ্টির মধ্যে এরকম নির্জন জায়গায় কেউ বসবে, হাততালি দেবে? পাগল নাকি? দেখি তো ভালো করে। ওদিকে কয়েক পা এগিয়ে এসে দাঁড়িয়ে গেছি আবার।
ভালো করে দেখার আর বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, কেউ যেন একটা বসে আছে। সেই আলোর বিরুদ্ধে এখান থেকে তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো, ওর দুটো হাত যেন ছায়ার মতো দুদিকে সরে গেল। ওই তো, আবার দুটো হাতই কাছে এলো, হঠাৎ করে শব্দ হলো। তার মানে সত্যি কেউ একটা বসে আছে ওখানে। কাছেই কোথাও একটা পেঁচা ঢুকে উঠল। এবার একটা শিয়ালের ডাক ভেসে এলো। তাহলে কি সত্যি ওটা কোনো পাগল, নাকি অন্য কিছু? এবার আচমকাই উঠে দাঁড়িয়েছে। আমি কয়েক পা পিছিয়ে এলাম। পরনে ওপরে সাদা একটা কিছু, নিচে প্যান্ট বা কি বোঝা যাচ্ছে না। মাথাটা কি সামনের দিকে নিচু করে রেখেছে বা ঝুঁকিয়ে রেখেছে? না হলে আবছা করেও তো গোল ধরনের মাথাটা আন্দাজ করা যাবে, কিন্তু বুঝতে পারছি না তো। এবার সিঁড়ির দিকে নেমে যাচ্ছে, পুকুরের জলে নামলো। এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর একটু একটু করে ওর শরীরটা জলের নিচে চলে যাচ্ছে। আরে, খেয়াল করিনি তো, ওখানে তো আলো পড়েছে। তাহলে ওখানেও তোর মাথাটা দেখতে পাচ্ছি না? কি করে হয়? ভুল দেখছি না তো? এবার পুরো ডুবে গেছে। কই, উঠছে না তো। পেঁচাটা বারবার ডাকছে, কোনো অশুভ বার্তা দিচ্ছে। জলের তলায় কি করছে বসে? এতক্ষণ শ্বাস প্রশ্বাস আটকে রেখেছে। কোনো সাধু, নাকি যা ভাবছি আমি? এই নির্জন রাতে এরকম বৃষ্টির মধ্যে অন্য কিছু নয় তো? না, এখানে আর থাকাটা উচিত মনে হচ্ছে না। এখনো জল থেকে ওঠেনি। বৃষ্টিটা এবার বাড়ল। চলে যাই। এবার আমার পিছনে আচমকা হাততালির শব্দটা এবার আমার পিছন দিক থেকে ভেসে আসছে। পিছন ফিরে এদিক ওদিক দেখছি, কোথাও কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু একই রকম কয়েক মুহূর্ত অন্তর থেকে থেকে আসছে শব্দটা। খুব একটা দূর থেকে নয় মনে হচ্ছে। তাহলে কাছাকাছি কোত্থেকে আসছে শব্দটা? কিন্তু এতক্ষণ শব্দটা তো খাটের সিঁড়ি থেকে আসছিল। ওই লোকটা হাততালি দিচ্ছিল, সে তো এখন জলের তলায় আছে। তাহলে শব্দটা এদিকে চলে এলো কি করে? তাহলে কি শব্দটা এদিক থেকেই আসছিল? আমি ঠাউর করতে পারিনি? না, তা তো হতে পারে না। আমি পুকুর ঘাটের ওখান থেকেই শব্দটা আসতে শুনেছি এবং অনুভব করেছি। আর কেউ যে হাততালি দিচ্ছিল সেটা আবজা হলেও দেখেছি এবং বুঝতে পেরেছি। তাহলে কয়েক মুহূর্তের মধ্যে শব্দটা এদিকে চলে এলো কি করে?
কে আছে ওখানে? কিরকম একটা মনে হচ্ছে আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন নিঃশব্দে কোনো খারাপের বার্তা দিচ্ছে আমাকে। আমার মন যেন আমাকে সতর্ক থাকতে বলছে। গাটা কেমন ছমছম করছে। কিছু একটা হতে চলেছে মনে হচ্ছে। এবার যেন আরেকটু এগিয়ে এসছে শব্দটা। কিছু একটা আন্দাজ করার জন্য দাঁড়িয়ে গেছি আচমকা। সামনে কিছুটা দূরে একটা গাছের নিচের অন্ধকার জায়গায় আমার দৃষ্টিটা আটকে গেছে। ওটা কি? কেউ একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। শব্দটা ওখান থেকেই আসছে। শব্দটা ওই একই রকম, হাততালি দেবার মতো। এবার এদিকে এগোতে শুরু করেছে। কি ওটা? বা কে? এগিয়ে এসছে কিছুটা। ওটার ওপরে এবার আলোর রেশ এসে পড়েছে। নীল রঙের লুঙ্গি পরা একটা লোক বৃষ্টিতে ভিজছে, কেমন যেন টলছে। এ কি? সাদা জামাটা মনে হচ্ছে রক্তে লাল হয়ে রয়েছে। বুকের ভেতরে ছ্যাপ করে উঠেছে আমার। ওর মাথাটা কই? মাথাটা নেই, গলা থেকে নেই, গলা কাটা কেউ, গলা থেকে রক্ত ঝরছে। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ বইতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, হাততালি দিচ্ছে। হাততালি দিতে দিতে এগিয়ে আসছে এদিকে, আমার দিকে। নিশ্চয়ই ট্রেনে কাটা পড়েছে। এই রেল লাইনেই হয়েছে হয়তো। তার মানে এটা বেঁচে নেই, মানুষ নেই আর। ওটা ওর প্রেতাত্মা। আমাকেও মেরে দিতেই আসছে। টলতে টলতে এবার হাঁটার গতি বাড়িয়েছে ও। এখানে এখন জনমানবহীন। এখন এই বৃষ্টির আওয়াজ কাউকে ডাকলে পাবো না। জোরে এখানে চেঁচালেও কেউ শুনতে পাবে না। বাড়িগুলো বেশ দূরে। এখান থেকে এখনই পালাতে হবে আমাকে। বিমলদের বাড়ির দিকে যাওয়াটা এখন ঠিক হবে না। স্টেশনে চলে যাব, ওখান থেকে বিমলকে ফোন করব। পিছনে ঘুরে দৌড়তে গিয়েই হোঁচট খেয়ে ছিটকে পড়েছি। দারুণ লেগেছে হাঁটুতে আর হাতে। চিবুকটাও যন্ত্রণা করছে। তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে স্টেশনের দিকে কয়েক দৌড়ে আবার পিছনে তাকিয়েছি। কেউ নেই। দাঁড়িয়ে গেছি, এদিক ওদিক দেখছি। হাত থেকে সুটকেস, চশমা আর ছাতাটা ওই ছিটকে পড়ে রয়েছে ওখানে। না, কাউকে দেখতে পাচ্ছি না তো। কোথায় গেল? এক্ষুনি তো ছিল। আমার হৃৎপিণ্ডের গতিটা বেড়ে গেছে। ধক 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 তার শব্দটা অনুভব করছি। ওই ঘাটের লোকটাই হবে। ও বুঝতে পেরেছিল আমি ওখান দিয়ে যাচ্ছি। ওইখানে ওত পেতে বসেছিল ও। কাছে গেলেই আমাকে ধরতো। আমি কিছু একটা অনুভব করে যেই পিছিয়ে এসছি, ও ওই জন্য এই দিকে আমার পিছু নিয়েছে।
খসখস শব্দ আমার পিছনে। চমকে উঠে পিছনে তাকিয়েছি। এ কি? আমার কিছুটা দূরেই এই মাথাহীন প্রেতাত্মাটা দাঁড়িয়ে আছে। উফ! আমি ছিটকে পিছনে সরতে গিয়ে পড়ে গেছি। আবার মুহূর্তের মধ্যে উঠে দাঁড়িয়েছি। রক্ত মাখা দু হাতে ধরা গলা সমেত একটা কাটা মুন্ডু, গলা থেকে রক্ত ঝরছে। আমার দিকে তাকিয়ে নিঃশব্দে পৈশাচিক হাসি আসছে। চোখ দূরে থেকে ক্রূর দৃষ্টি ছিটকে বেরোচ্ছে। ওটা ডান চোখটা বেরিয়ে এসে প্রায় ঝুলে গেছে। এটা ওরই মাথা, যেটা কাটা পড়েছে। আমার স্টেশনে যাওয়া আটকে দিয়েছে। কি করব এখন? একটা কিছু পাচ্ছিও না। এদিক ওদিক দেখছি, যে এলে ওটা দিয়ে মারবো। আমি সাথে সাথে পিছনে ঘুরে টিয়ারডাঙ্গার দিকে আবার কয়েক পায়ে গিয়ে এসে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছি। আবার গায়েব, নেই। ওর খেলাটা বুঝে গেছি আমি। তার মানে আবার এদিক দিয়ে আসবে, খেলাচ্ছে আমাকে। আমি চারিদিকে তাকাচ্ছি, ভয় করছে এবার আমার। পিছনে কিছু একটা যেন তড়িৎ গতিতে পিছনে ঘুরেছি, আবার পিছনেই দাঁড়িয়ে আছে। হাত বাড়িয়েছিল আমাকে ধরবে বলে। আমি ছিটকে সরে এসেছি, আরো কিছুটা সরে এসেছি। ও টলতে টলতে দ্রুত এগিয়ে আসছে। এবার আর ওর হাতে মাথাটা নেই। যেদিকেই দৌড়চ্ছি সেই দিকেই এসে যাচ্ছে। আবার হাততালি দিতে শুরু করেছে। যেতে দিচ্ছে না আমাকে। কি করব? কোন দিকে যাব? না না, আমাকে ঠিক থাকতে হবে। এই সময় বুদ্ধি হারালে চলবে না, তাহলেই আমাকে মেরে দেবে। আচ্ছা, ওই তো রেল লাইনের রেলিংয়ে একটা ফাঁক দেখা যাচ্ছে। দৌড়ে একদম লাইন পেরিয়ে ওদিকের ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে ওই রাস্তায় চলে যাই। ওখানে কোনো বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দেবো, চেঁচাবো। রেলিংয়ের ফাঁকটার কাছে এসে গেছি। পিছন ফিরে তাকিয়েছি, যথারীতি গায়েব। এবার কোন দিক দিয়ে আসতে পারে? রেলিংয়ের ফাঁক দিয়ে ঢুকতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেছি। না, এটা ঠিক হবে না। এটাই বোধহয় ও চাইছে, যাতে আমি ট্রেন লাইনে যাই। মাঝ রেল লাইনে যাবার পর হয়তো ওখানেই ও হঠাৎ করে এসে যাবে। ও তো আচমকা এদিক ওদিক চলে আসছে। ওর মধ্যে প্রেত শক্তি এসে গেছে। রেল লাইনে জোরে দৌড়তে পারবো না। প্রেতাত্মাটা কোনো দিক দিয়েই যেতে দেবে না আমাকে। ট্রেন এসে যেতে পারে, আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দিতে পারে। ঘুরে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি। এ কি, আলোগুলো নিভে গেল। খুটখুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এবার ভীষণ ভয় করছে, কারণ কাছে দাঁড়িয়ে থাকলেও বুঝতে পারবো না। হঠাৎ আমার সামনে একটা চাপা শব্দ, আকাশে বিদ্যুতের ঝলকানি। এ কি, আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমার দু হাতে আমার গলাটাকে ধরেছে, রেলিংয়ে চেপে ধরেছে আমাকে। আমিও সমস্ত শক্তি দিয়ে ওর হাত দুটো ধরে বাধা দেবার চেষ্টা করছি। ওর হাত দুটো হড়হড়ে রক্তে
পিছলে যাচ্ছে, ওর সাথে শক্তিতে পেরে উঠছি না। রেলিংয়ের ফাঁকটা দিয়ে গলিয়ে ট্রেন লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাকে। ডান পাটা তুলে ভাঁজ করছে। সজোরে একটা লাথি মেরেছি ওকে। ধাক্কায় সরতেই আমি ছিটকে ডান দিকে লাফ দিয়ে লেভেল ক্রসিং এর দিকে কয়েক পা এগিয়েই আবার ছিটকে পড়ে গেছে। উঠে দাঁড়িয়েছি আবার, পথ আটকে সামনে দাঁড়িয়ে আছে, পিছনে সরে এসছে, নিমেষেও এদিকে চলে এসছে আমার। অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না, জাস্ট একটা আবছা মূর্তি যেটুকু আকাশের আলোয় দেখা যাচ্ছে। কাছে এসে যাচ্ছে কিনা ঠাহর করতে পারছি না, কিন্তু ভালো করে চোখ থেকে চশমাটা তো বেরিয়ে গেছে। এবার কোন দিক দিয়ে আমাকে ধরবে? লেভেল ক্রসিং এর দিকে টর্চের আলো দেখতে পাচ্ছি, কথাবার্তা আর পায়ের শব্দ এগিয়ে আসছে। ঈশ্বর মুখ তুলে তাকিয়েছে, সুযোগ এসে গেছে আমার, লোকজন এসে গেছে, আমি আর একা নই। এই ভালো চাস তো চলে যায় এখান থেকে, লোকজন আসছে, ওদের ডাকবো কিন্তু এবার আমি। মুহূর্তের মধ্যে রাস্তার আলোগুলো জ্বলে উঠল, আর নেই আমার সামনে থেকে। লোকজন আসছে দেখে ভয়ে পালিয়েছে। জোর বেঁচে গেছি। দেখি পিছন দিকটা দেখে নি। হ্যাঁ, এদিক ওদিক দেখছি, নেই, পালিয়ে গেছে। লোকজনগুলো একটু কাছে এসে গেছে, কথাবার্তা বলছে। ওদেরকে বলার তো আর আমার কিছু নেই। ওদের সাথে সাথে ওরা টিয়ার ডেগার দিকেই যাচ্ছে, ওদের পিছন পিছন যাব। দেখি, ওই তো কিছুটা দূরে আমার ছাতা ফাতাগুলো পড়ে রয়েছে। হ্যাঁ, এগিয়ে এসে সুটকেস, চশমা আর ছাতাটা তুলে নিলাম। ভিজে জবজবে হয়ে গেছি। ওনারা ছাতা মাথায় দিয়ে আমার কাছাকাছি চলে এসছে। এখন একদম যাওয়া যাবে না একা, বিপদ হয়তো পাশেই লুকিয়ে রয়েছে, মৌকা খুঁজছে, ও পেতে রয়েছে হয়তো। এনাদের পিছনেই আমাকে যেতে হবে, এই সুযোগটা আমাকে নিতেই হবে। অবশ্য জানি না এনারা টিয়াডাঙ্গায় ঢুকবেন নাকি রেল কোয়ার্টারের পিছন দিকে যাবেন। সে যাই হোক, আগে সুযোগটা তো নিই, পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা করব। সেরকম বুঝলে ওনাদের বলবো আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য। ওনাদের পিছু নিলাম আমি। কিছুক্ষণ আগে বিমলদের বাড়িতে এসে পৌঁছেছি। বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে এসে ওদের বসার ঘরে বসলাম। বাইরে থেকে বৃষ্টি আর ঝিঁঝির ডাক ভেসে আসছে। ওই লোক দুজন এদিকেই আসছিলেন, ওনাদের পিছনেই চলে এসেছি। কিছু বলতে হয়নি ওনাদের, ওনারা অবশ্য আরও আগে চলে গেলেন। আমার চোখ মুখের এরকম উদ্ভ্রান্তের মতো অবস্থা দেখে আর আমার হাতে ছাতা থাকা সত্ত্বেও আমাকে ওরকম কাক ভেজা এবং জামা প্যান্টে হাতে ময়লা লাগা অবস্থায় দেখে বিমল জিজ্ঞেস করলো, কী হয়েছে রে? আমি ওকে সবিস্তারে ঘটনাটা বললাম। তখন ও অবাক এবং অবিশ্বাসী দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়েছিল। পরে বলল, গত মাসেই রাতের দিকে
এখানে একটা লোক ট্রেনে কাটা পড়েছে। ওই টিয়াডাঙ্গায় থাকতো। লাইনের ওদিকে একটা দেশি মদের ঠেক আছে। ওখান থেকে মদ খেয়ে ভাঙা পাঁচিল দিয়ে ঢুকে টলতে টলতে লাইন পেরোচ্ছিল এদিকে রেলিং দিয়ে গলে চলে আসবে বলে। নেশার ঘরে বুঝতে পারেনি যে ট্রেন এসে গেছে। ট্রেনটা মেরে দিয়ে চলে গেছে। তবে তোর কথার সাথে মিলে যাচ্ছে। ওর গলা থেকে মাথাটা পাশের লাইনের ওপাশে পড়েছিল। সেদিনও কিন্তু অমাবস্যা ছিল, আর লোকটা নীল রঙের লুঙ্গি এবং সাদা জামা পরেছিল। জামাটা রক্তে লাল হয়ে গিয়েছিল। আজ খুব জোর বেঁচে গেছিস তুই ওই লোক দুজন এসে যাওয়াতে। এছাড়াও ভাগ্যিস পালাতে গিয়ে রেলিং বলে রেল লাইনে যাসনি। আমার মনে হয় ও এটাই চাইছিল, তোকে সব দিক থেকে ঘিরে নিয়ে ওই দিকেই ঠেলার চেষ্টা করছিল। ট্রেন লাইনে তোকে ও একবার পেয়ে গেলে তুই কিন্তু আর ফিরে আসতিস না। তোকে কেউ বাঁচাতে পারত না। অবশ্য শেষ পর্যন্ত তুই না গেলে হয়তো এখানেই মেরে দেওয়ার চেষ্টা করত। কিন্তু একটা চিন্তা রয়ে গেল রে। তাহলে কি এবার প্রতি অমাবস্যাতেই ওটা আসবে? এখানকার কেউই তো জানে না। অনেকেই তো রাতে একা যাতায়াত করে। কাউকে যদি বলি কেউ বিশ্বাস করবে কি? আরও একটা ব্যাপার, প্রতি রাতেই ও আসে না তো। তো বন্ধুরা, আজকের মতো আসি তাহলে। আবার নতুন গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। যদি এই গল্পটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক দেবেন। আমরা সবাই খুব উৎসাহ পাব। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের পরের গল্পগুলোর নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে আসবে। আর যদি সম্ভব হয় তাহলে আপনাদের পরিচিত জনদের মধ্যে এটাকে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এখন করোনার সময় চলছে, সবাই সাবধানে থাকুন। আসি বন্ধুরা।